ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। এক দশকের ব্যবধানে বেতন ভাতায় সরকারের ব্যয় বৃদ্ধি পেতে পারে 221% পর্যন্ত। 2023-24 অর্থবছর নাগাদ 92,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রক্ষেপণ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে 2021-22 অর্থবছরে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 71,350 কোটি টাকা। এই ব্যয় মোট পরিচালন বাজেটের 19%। পেনশন যুক্ত হলে এই হার দাঁড়াবে 26.7%। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি 2021-22 থেকে 2023-24 শীর্ষক বাজেট প্রকাশনার তথ্য বলছে, বেতন ভাতা খাতে 2015-16 অর্থ বছরে সরকারের ব্যয় ছিল 40,050 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে বেতন ভাতা বাবদ ব্যয় বাড়ে 9,000 কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরের সংশোধিত হিসাবে এই খাতে সরকারের ব্যয় 65,610 কোটি টাকা। আর আগামী অর্থ বছরে মোট বাজেটের 11.8% ব্যয় ধরা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ। 2022-23 অর্থ বছরে এই খাতে সরকারের ব্যয় 81,430 কোটি এবং পরের অর্থ বছরে সেটি 92,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে। বাজেটের টাকা প্রশাসনে ফাঁকা, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা, দেখতে পাচ্ছি আপনাকে বড় পর্দা এবং স্বাগত তালিকাতা অনুষ্ঠানে। আমরা যেটি দেখছিলাম খানিক আগে, যে মহামারীর এই সংকটের সময় বাজেটের প্রায় 12% বরাদ্দ সরকারি চাকুরেদের বেতন ভাতা বাবদ এবং এক দশকে সেটির ব্যয় বেড়ে দাঁড়াতে পারে প্রক্ষেপণ করা হচ্ছে 221%। প্রশ্নটি হচ্ছে, মহামারীর এই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ বেশি, কিন্তু করোনার কারণে যারা নতুন করে দরিদ্র হলো, যারা চাকরি হারালো, তাদের জন্য তেমন কিছু বাজেটে পাওয়া গেল না। বৈষম্য কি তাহলে এভাবেই বাড়ছে? আপনার শেষ অংশটুকু দিয়ে যদি শুরু করি, হ্যাঁ, বৈষম্যের একটি মাধ্যম এভাবেই আমরা লক্ষ্য করছি। দেখুন, করোনার সময়ে মূল বিষয়টা কি, যে করোনার সময়ে কর্মসংস্থান হারিয়েছে, আয় হারিয়েছে, নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, তাদেরকে রক্ষা করার জন্য ব্যয়টা বাড়ানো প্রয়োজন। তখন সেটাই সরকারি ব্যয় বাড়ানোর একটা মোক্ষম জায়গা, প্রয়োজনীয় জায়গা। এবং অন্যদিকে কিন্তু আমরা ব্যয় সাশ্রয় করব, যেগুলো অনুন্নয়ন ব্যয়, প্রশাসনিক ব্যয়, পরিচালন ব্যয়, সেইখানে কমাতে হবে, অন্যদিকে বাড়াতে হবে। কিন্তু আমরা দেখছি একটা সম্পূর্ণ উল্টো একটা গতিধারা এবং উল্টো একটা নীতিমালা, যেটা কিনা সারা বিশ্বে অবলম্বন করা হচ্ছে, যে আমরা সাশ্রয়ী হব এবং সম্পদের ব্যয়টা এমনভাবে করব যাতে কিনা সম্পদের যেখানে প্রয়োজন, যাদের জন্য কর্মসংস্থান প্রয়োজন, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, যাদের জন্য প্রত্যক্ষ নগদ অর্থ দেওয়া প্রয়োজন সেখানে দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে, সেগুলো। কিন্তু আমরা বাজেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেখতে পাচ্ছি না ওই নতুন দরিদ্রদের জন্য, কিংবা যারা নিম্ন আয়ের থেকে দরিদ্র হয়ে গিয়েছেন। তো অন্যদিকে এই যে প্রশাসনিক ব্যয়টা বাড়ছে, এবং এটা কি করোনার সময়ে বাড়ানোর একটা জায়গা, এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। এবং আরো একটি বিষয় হচ্ছে যে এই যে বাড়ছে, এটা তো আজকের বিষয় না, গত বছর থেকে আজকের বিষয় না, গত এক দশকে আপনি যে চিত্রটিও দেখাচ্ছেন, এবং গত কয়েকদিন থেকেই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে আসছে, এবং আমরা বাজেটেও দেখলাম, বাজেটের তথ্যগুলি বিশ্লেষণ করে। তো এখানে যে বাড়ছে, প্রথম কথা হচ্ছে যে এই বাড়ার পিছনে একটা জিনিস কাজ করে, যে মূল্যস্ফীতি থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করা হয়, তারপরে কয়েক বছর পর পর স্কেলগুলো রিভাইজ করা হয়। কিন্তু তার পাশাপাশি পেয়ের সাথে কিন্তু সেবা, পে অ্যান্ড সার্ভিস, এই জিনিসটা কিন্তু যুক্ত থাকে। তো বেতন বাড়লো, কিন্তু সেবাটা কি বাড়লো, সেবার মানটা কি বাড়লো, সেবার পরিধি কি বাড়লো, সবাইকে সেবা পাচ্ছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু এটার সাথে জড়িত। তখন আমাদেরকে আরো বেশি হতাশ হতে হয়। একদিকে করোনার সময় এই ধরনের ব্যয় বাড়া, কারণ আমরা দেখেছি যে এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতে, উন্নত দেশের কথা তো আছে, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশেও প্রশাসনিক ব্যয় কমানোর জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারা সফলও হয়েছেন। তো সেটার বিপরীতে আমাদের এটি একটি চিত্র। আরেকটা হচ্ছে যে কি সেবা প্রদানের ক্ষেত্রে, তো সেবার মান কি বাড়ছে, জনপ্রশাসনে যারা যুক্ত তাদের। ডক্টর ফাহমিদা, অন্যান্য দেশের কথা যখন আপনি বলছিলেন যে অন্যান্য দেশে আসলে এই সময়টাতে সরকারি ব্যয় কমিয়ে আনা হচ্ছে, বেতন ভাতার ক্ষেত্রে সাশ্রয়ের কথা ভাবা হচ্ছে, আমাদের এখানে উল্টো চিত্র হওয়ার পিছনে কি কারণ কাজ করছে বলে আপনার মনে হয়?
দেখুন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করে সেখানে তো সাধারণ মানুষের কোনো অংশগ্রহণের সুযোগ নাই, এবং যখন এই ধরনের সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলো কি ধরনের আলাপ আলোচনার মাধ্যমে নেওয়া হয়, কি ধরনের স্বচ্ছতার সাথে নেওয়া হয়, সেটা কি যারা নীতি নির্ধারক আছে সবার সাথে আলোচনা করে তর্ক বিতর্ক করে নেওয়া হয় কিনা, জাতীয় সংসদে সেগুলো আলোচনা করা হয় কিনা বিভিন্ন ভাবে, তো সেই ব্যাপারটা তো আমরা জানি না সাধারণ নাগরিক জি, হিসেবে। বিষয়টা কি ডক্টর ফাহমিদ এমন হতে পারে কিনা যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টা আপনি যেটি বলছিলেন সে বাদে আর মানে পারফরমেন্সের উপর বেস করে সেটি হওয়া উচিত কিনা? অবশ্যই সেটা তো যার মান যেরকম, যার গুণমান, এবং একদিকে হচ্ছে সেবার গুণমান, আরেকদিকে যারা কিনা ভালো কাজ করে, যাদের বুদ্ধিমত্তা, যাদের দক্ষতা বেশি, সেই রকম ভাবে সেই বেসিসে না করে তো এটা একটা ঢালাভাবে করা হয় যেহেতু সরকারি খাত, কিন্তু আসলে ওখান থেকে বেরিয়ে আসার একটা সময় এসেছে। আরেকটা বিষয় রাখতে হবে যে সেবার মান বাড়ছে না, কিন্তু এই যে টাকাগুলি এগুলো তো জনগণের করের টাকা, এটা তো আর মানুষ টাকা দিচ্ছে এবং সেটা দিয়ে সরকার পরিচালনা করছেন, সরকারের উন্নয়ন অনুন্নয়ন সব ধরনের ব্যয় হচ্ছে। কিন্তু সেই দিক থেকে যদি দেখি যে মানুষ কি, ধরেন কোনো একটা সেবা, আমরা বলি যে ধরুন হাসপাতালে গেল কিংবা সরকারি কোনো অফিসে গেল কোনো একটা কাজের জন্য, সে কি স্মুথলি সেই কাজটা সম্পন্ন করে আসতে পারছে না, দেখা যায় যে তাদের কোনো একটা মাধ্যমের যে ধরে তারপর সেখানে পৌঁছাতে হয় অনেক ক্ষেত্রে। এটা আপনার জনপ্রতিনিধিদের কথা আলাদা, তাদের কাছে কিন্তু জনগণ আরো বেশি ভালোভাবে সহজে যেতে পারে, কিন্তু প্রশাসনিক পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে কি সহসায় জনগণ কোনো কাজের জন্য যেতে পারে, কিংবা গেলেই কাজটা সম্পূর্ণ হচ্ছে না। মনে করেন কোনো একটা বিল দিতে গেলাম, সেখানে অনেক ধরনের ভুল ত্রুটি থাকে, কিংবা কোনো রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো ধরনের মানে জমি সংক্রান্ত সমস্যা, নানান ধরনের যে সমস্যা থাকে, সেগুলি কি আমরা এই প্রশাসনে গেলে কিংবা সরকারি অফিসগুলোতে গেলে খুব সহজেই সাধারণ মানুষ কি যেতে পারে? যাদের সাথে যোগাযোগ আছে, যারা সমাজের উঁচু পর্যায়ে, তারা যেতে পারে নেটওয়ার্ক, কিন্তু সবাই কিন্তু যেতে পারে না, এবং তাদের কাছে সেবাটা কিন্তু পরাহত হয়ে থাকে। অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা করলেন, সেটির বাস্তবায়নের সর্বময় ক্ষমতাও তো আসলে আমলাদের হাতেই থাকে। সেই বাজেট বাস্তবায়নের দিকেও তো আমরা দেখছি যে সেটি সফলভাবে বাস্তবায়ন হচ্ছে না, গুণগত বাস্তবায়ন হচ্ছে না। এই জন্যই বিষয়টা হচ্ছে যে এখন আমাকে যে বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের বাস্তবায়ন কেন হলো না, এখানে কি জবাবদিহিতার বিষয় আছে, স্বচ্ছতার বিষয় আছে, যে কোনো পদক্ষেপ মানে কিংবা পরিকল্পনা কিংবা কোনো একটা বরাদ্দের বিষয় কোনো বিভাগের কিংবা মন্ত্রণালয়, সেটা যদি বাস্তবায়ন না হয় সেখানে কি ধরনের মেজার নেওয়া হচ্ছে, তাদেরকে কি কোনো ধরনের, যারা দায়িত্বে আছেন তাদেরকে কোনো জবাবদিহি করতে হয়, কিংবা তারা যদি সেটা ব্যর্থ হন তাদেরকে কোনো ধরনের শাস্তি কিংবা তাদের কোনো ধরনের ডিসইনসেন্টিভ দেওয়ার আছে কিনা, যারা ভালো কাজ করছে তাদেরকে ইনসেন্টিভ, এবং যারা খারাপ কাজ করছে তাদেরকে কি ওই ধরনের অসুবিধা, মানে ওই ধরনের একই পানিশমেন্টের ব্যবস্থা আছে কিনা, সেটা তো আমরা দেখছি না। তো সেরকম ব্যবস্থা না হলে তো এটা চলছে, যেরকম ভাবে চলছে সেরকম ভাবেই চলতে থাকবে। এই ব্যবস্থায় কিন্তু দক্ষতাও আশা করা যায় না, সেবাও আশা করা যায় না। জি, ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ তালিকাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে। দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ 30টি সাইলো নির্মাণ করবে সরকার। অনুমোদনের জন্য প্রকল্পটি একনেকে বৈঠকে উপস্থাপন করা হয়েছে। আগারগাঁওয়ের এনএসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থাপিত প্রকল্পগুলো হচ্ছে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, মধুপুর ময়মনসিংহ মহাসড়ক প্রশস্তকরণ, বরিশাল পাণ্ডব পায়রা নদীর নলুয়া বহেরচর সেতু নির্মাণ, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানো এবং চিলমারি এলাকায় নদীবন্দর নির্মাণ, এছাড়াও আরও 4টি সহ মোট 10টি প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 6,651 কোটি 31 লাখ টাকা। ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ দিয়ে তালিকাতায়। ভরা বড় মৌসুমেও কুষ্টিয়ার খাজানগর মোকামে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মানভেদে সব ধরনের চালের কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। অসাধু ব্যবসায়ীরা ধান এবং চাল মজুত করায় বাজারে ঘাটতি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এসব মজুতদারদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। ভরা মৌসুমেও এখানে বেড়েছে সব ধরনের চালের দাম। মানভেদে কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মাসখানেক আগে কমলেও হঠাৎ আবারও দাম বাড়ল। মিল মালিকদের দাবি, কৃষক ধান মজুত রাখায় এবং ধানের দাম বেড়ে যাওয়ায় বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ধানে তো আমদানি নাই, আর বড় বড় মিলেলা কিনে হাসিল মিলার তো ব্যবসায়ী হচ্ছে না। প্রত্যেকটা ধানের দামই বেশি, চাউলের দামে তার সাথে সাথে আর কি চাউলের দামও বেড়ে গেছে। কৃষকরা আর ওই 1300 টাকার নিচে ধান বিক্রি করা তাদের আর আসতে চাচ্ছে না। যদিও এখন বাজার 1200 থেকে 1240 টাকা 50 টাকা বাজার। এবারের মৌসুমটা সম্পূর্ণ ব্যতিক্রম। এখন বাজারেও ধান কম আসতেছে এবং বাজারও ধান কম থাকার কারণে ধানের দামটা বৃদ্ধি হইতেছে। যে পরিমাণের অর্ডার আসছে সেই পরিমাণের চাউল দিতে যে আমরা ধান সংগ্রহ করতে সেভাবে পারতেছি না। গত বছরও এ সময়ে ধান ও চালের দাম কম ছিল। লাইসেন্স ছাড়া অনেক ব্যবসায়ী অবৈধভাবে ধান ও চাল মজুত করায় সংকট তৈরি হয়েছে বলে জানায় চালকল মালিক সমিতি। যারা ধান চাউলের লাইসেন্স আছে তারা যেন ধান চাউল মজুত করতে পারে, তাছাড়া অন্য কাউকে যাদের লাইসেন্স নেই, যারা ধানের চালের ব্যবসা করে না, তাদের ঘরে যেন ধান চাউল না থাকে, এটা আমরা চাই। দেশের সিংহভাগ চাল সরবরাহ করা হয় কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে। প্রতিদিন শতাধিক ট্রাক চলে যায় রাজধানী সহ বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। পায়রা নদীতে নির্মাণাধীন সেতুর প্রায় 94% কাজ শেষ হয়েছে। যান চলাচলের জন্য আগামী অক্টোবর মাসে উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। এতে দক্ষিণাঞ্চলবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। নদীবেষ্টিত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় এই সেতুকে মাইল ফলক বলছেন স্থানীয়রা। 90-এর দশকেও বরিশাল থেকে কুয়াকাটা যেতে পার হতে হতো অন্তত 7টি ফেরি। ঘাটে দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি ছিল যাত্রীদের নিত্যসঙ্গী। তবে সময়ের পালাবদলে এখন মাত্র একটি ফেরি চলছে লেবুখালীতে, সেটিও বন্ধ হবে আগামী অক্টোবরে। চালু হবে সেতু, পূরণ হবে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন। মূল ব্রিজ আমাদের 94% হয়ে গেছে এবং আপনার অন্যান্য কাজগুলো আমাদের ওভারঅল 85% প্রোগ্রেস, এবং ব্রিজের শুধুমাত্র কিছু এনসিলারি কাজ বাকি আছে। এগুলো আমরা অক্টোবরের মধ্যে সমাপ্ত করে ব্রিজটা চালু করতে পারবো বলে আশা করি। নির্মাণ শুরু হয় 2016 সালে। 2019 সালে শেষ হবার কথা থাকলেও নানা কারণে 2 দফায় বাড়ানো হয় সময়। প্রথমে 413 কোটি টাকা ব্যয় ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়িয়েছে 1447 কোটি টাকায়। প্রথমে যখন ডিপিপি করা হয়, এটা একটা ধারণাগত ডিপিপি হয়, পরবর্তী ডিটেইল ডিজাইন হয়, তখন আমরা অ্যাকচুয়াল কস্টটা জানতে পারি এবং কাজ ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের কিছু কিছু পরিবর্তন আনতে হয়, তখন হয়তো কিছু ব্যয়ের হেরফের হয়। 2.6 কিলোমিটারের সেতুটি তৈরি করেছে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 1470 মিটার দৈর্ঘ্য ও 19.76 মিটার প্রস্থের মূল সেতুতে রয়েছে 52টি পাইল, 5টি পিয়ার ও 32টি স্প্যান। নান্দনিক নকশার পাশাপাশি সেতুটিতে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। পাইলের দৈর্ঘ্য বাংলাদেশের মধ্যে সব দীর্ঘতম পাইল, 130 মিটার প্রায়। এই সেতুতে আমরা প্রথমবারের মতো ব্রিজ স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেমটা আমরা চালু করতে যাচ্ছি, যেটা বাংলাদেশে এই পর্যন্ত কোনো সেতুতে চালু হয়নি। ব্রিজগুলো চালু হওয়ার জন্য আমাদের দক্ষিণাঞ্চলের জীবনযাত্রার মান উন্নত হবে। আমরা সেই জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই যে ফেরিঘাটের বিড়ম্বনা থেকে মানুষ জনগণ মুক্তি পাবে এবং সময় সাশ্রয়তা হবে। সেতুটি চালু হলে মানুষের জীবনমানে পরিবর্তন আসবে, এমন প্রত্যাশায় খুশি স্থানীয়রা। এই সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ, চালুর অপেক্ষায়। অন্যদিকে পদ্মা সেতুরও নির্মাণ কাজ চলমান। এই দুটো সেতু চালু হলে রাজধানী ঢাকা থেকে পায়রা সমুদ্রবন্দর এবং কুয়াকাটা আসতে সড়ক পথে প্রায় 350 কিলোমিটার পথ হবে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ ফেরিবিহীন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার দক্ষিণাঞ্চলে এই মাইল ফলক উন্নতিতে অর্থনীতির গতিপথ পরিবর্তন হবে গোটাই দক্ষিণাঞ্চলেই, যা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। প্রথম অনুমোদন পাওয়া এসএমই কোম্পানি নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের লেনদেন শুরুর মাধ্যমে আগামী 10ই জুন উন্মোচিত হবে সিএসসির এসএমই প্ল্যাটফর্ম এবং পরবর্তীতে নিয়ালকো ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের জন্য আবেদন করবে। অনুমোদন পেলে ডিএসসিতেও কোম্পানিটির লেনদেন শুরু হবে। তবে প্রথম লেনদেনের মাধ্যমে সিএসসির এসএমই প্ল্যাটফর্ম ইতিহাস গড়তে যাচ্ছে। কোম্পানিটির লেনদেন হবে এন ক্যাটাগরিতে। লেনদেনের তারিখ থেকে পরবর্তী 3 বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও শেয়ার বাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজার মূল্যে অন্তত কোটি টাকার বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, তাদেরকে যোগ্য বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হবে। তারাই নিয়ালকো অ্যালওয়েসের মতো এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।
দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আজকে সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। দেখতে পাচ্ছি ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। 9 পয়েন্টের মতো যুক্ত হয়েছে ডিএসসি এক্সে, এবং সূচকের অবস্থান কিন্তু 6000-এর নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদিও 5984 পয়েন্টে অবস্থান করছে ডিএসসি এক্স। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানে দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে 1287 পয়েন্টে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানেও দেখতে পাচ্ছি 6 পয়েন্টের কিছু বেশি কমেছে, অবস্থান করছে 2188 পয়েন্টে এই মুহূর্তে। এবং আজকে সূচকের যেই অবস্থান, তার সঙ্গে লেনদেন 1000 কোটি টাকার ঘর ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। দেখতে পাচ্ছি 1258 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে আজকে দর কমেছে অধিকাংশরই। 196টির এখনও পর্যন্ত দর কমেছে। বেড়েছে 130টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর, অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। এবং আমরা যদি রেখাচিত্রটি একটু দেখি, যে উত্থান পতনের মধ্য দিয়ে এগোচ্ছে বাজার। সকাল 10:30টার কিছু পরে কিন্তু ডিএসসির যে রেখাচিত্র, সেটি দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা বড় পতনের মধ্য দিয়ে গিয়েছিল। তারপরে 11টা কিছু পরে আবারও বাজার ঘুরে দাঁড়ায় এবং তারপরও উত্থান পতনের মধ্য দিয়ে বাজার এগিয়ে চলেছে। একটি মিশ্র ভাব বিরাজ করছে আজকে শেয়ার বাজারে। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা, সেটি এবার এক নজর দেখে নিতে চাই। টপ 20 তালিকা, বেক্সিমকো 1 নম্বরে অবস্থান করছে, সেটি আজকে হাতবদল হচ্ছে 92 টাকায়, যেটি গতকালকে 91 টাকায় সবশেষ হাতবদল হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। ফরচুন শুজ, এই কোম্পানিটির দর কিন্তু বেশ বেড়েছে গেল কয়েকদিনে। আমরা দেখতে পাচ্ছি এই মাসের শুরু থেকেই বলা চলে, সেটি আজকে হাতবদল হচ্ছে 34 টাকা 50 পয়সায়। গতকালকে যেটি লেনদেন হয়েছিল 31 টাকা 40 পয়সায়। ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সেটি রয়েছে টপ 20 3 নম্বরে ঠিক এই মুহূর্তে, সেটি 35 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে, যেটি গতকালকে লেনদেন হয়েছিল 32 টাকা 10 পয়সায়। ইন্স্যুরেন্স কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স, সেটি রয়েছে টপ 20 4 নম্বরে, সেটি লেনদেন হচ্ছে 112 টাকায়, যেটি গতকালকে সবশেষ লেনদেন হয়েছিল 109 টাকা 90 পয়সায়। তারপর দেখতে পাচ্ছি রয়েছে NHFIL, সেটি লেনদেন হচ্ছে 48 টাকা 40 পয়সা। লঙ্কা বাংলা ফাইন্যান্স তালিকা 6 নম্বরে রয়েছে টপ 20, সেটি লেনদেন হচ্ছে 36 টাকা 70 পয়সায়। গ্লোবাল ইন্স্যুরেন্স, সেটি লেনদেন হচ্ছে 7 নম্বরে থেকে 75 টাকা 20 পয়সায়, গতকালকে যেটি লেনদেন হয়েছিল 72 টাকা 20 পয়সায়। এরপর দেখতে পাচ্ছি কাট্টারি টেক্সটাইল লিমিটেড, সেটি 23 টাকা 70 পয়সায় আজকে হাতবদল হচ্ছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আমার কাছে। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে প্রণোদনা তহবিল থেকে নেয়া ঋণ পরিশোধ করতে 5 বছর সময় চায় বিজিএমইএ। চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে এমন অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি। বিজিএমইএর পাঠানো প্রেস বিজ্ঞপ্তির তথ্য বলছে, করোনার সংকটময় অবস্থা মোকাবেলায় 11 ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। রপ্তানিকারকরা দেউলিয়া হয়ে গেলে ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধ সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যেন মুক্তি পান, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আইনি সুরক্ষা ব্যবস্থার দাবি করেছেন পোশাক শিল্পের নেতারা। এছাড়া প্যাকিং ক্রেডিটের সুদের হার 2% থেকে কমিয়ে 1.5% এবং $3 লাখ একক ঋণের সীমার মেয়াদ জুনের পরিবর্তে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছেন তারা। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিকাটা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।